নমস্কার। আগরতলায় নজরুল কলাক্ষেত্রে 228 জন মেধাবীর হাতে অফার তুলে দেওয়া হয়েছে শিক্ষকতার জন্য। তারা যদি শিক্ষকতায় রাজি থাকেন তাহলে অফার নিশ্চিত দপ্তরের কাছে জমা দেবেন, তারপর তাদেরকে জয়েনিং লেটার দেওয়া হবে। তারপর তারা শিক্ষক হিসাবে স্ব স্কুলে তারা যোগ দেবেন কাজে বা শিক্ষকতা যোগ দেবেন। এতটুকু খবর যখন আপনাদের প্রায় প্রত্যেকের কাছে, তার পাশাপাশি কয়েকটি বিষয় আমরা আপনাদের কাছে শুরুতেই বলছি। আপনারা অবশ্যই রাজ্যের সামগ্রিক বিষয়গুলো নিয়ে অবগত থাকেন। আজ যে আয়োজনটি ছিল সেই আয়োজনটি শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজন ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী ডাক্তার মানিক সাহা এই আয়োজনের অন্যতম মুখ। উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। তার পাশাপাশি দপ্তরের বিশেষ সচিব রয়েছেন রাবেল হেমেন্দ্র কুমার, অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যদের উপস্থিতিতে এই আয়োজন থেকে কয়েকটি বিষয় সেখানে উঠে আসছে। আমি বিষয়গুলো সম্পর্কে সরাসরি আপনাদের কাছে বলছি। প্রথমত, বিজেপির আমলে স্বচ্ছতার চাকরি দেওয়া হয়, এ চাকরি গ্যারান্টি আছে, চাকরি যাবে না। আগে সিপিআইএম বা অন্য রাজনৈতিক দলকে নিশানা করে বলা হয়েছে যে আগে পার্টি অফিস থেকে অফার দেওয়া হতো, এখন আয়োজন করে বিশেষ আয়োজনে দপ্তরের মাধ্যমে এই অনুষ্ঠানে অডিটোরিয়াম থেকে সে অফার দেওয়া হয়। আগে অফার দেওয়া হতো তাদেরকে যারা নেতা, বিধায়ক, মন্ত্রী তাদের কাছের লোক ছিলেন, তাদেরকে স্বজন পোষণ, পরিবারতন্ত্র ইত্যাদি সবকিছু অভিযোগ ছিল। এখন বিষয় হলো ইত্যাদি নিয়ে আপনারা প্রত্যেকে কথা বলবেন, অবশ্যই আপনাদের যুক্তি থাকবে, বক্তব্য থাকবে। আমরা বলছি যেতে হবে না পার্টি অফিসে, যেতে হবে না নেতা, মন্ত্রী, বিধায়কের কাছে, বিধায়কদের বাড়ি। তার পাশাপাশি চাকরির জন্য পড়তে হবে। এ কয়েকটি বিষয় আমরা বক্তার বক্তব্য হিসাবে উদ্ধৃতি করে আমরা আপনাদের প্রত্যেকের কাছে তুলে ধরেছি। পড়তে হবে চাকরির জন্য এই কথাটা এই কারণে বলা, যখন আজ যারা চাকরি পেয়েছেন নিছক তাদের কোনো রাজনৈতিক পরিচয় সেখানে মুখ্য কিংবা প্রধান নয়। তারা পড়াশোনা করেছেন, 2022 সালে টেট পরীক্ষায় বসেছেন, তারপর তারা উত্তীর্ণ হয়েছেন, অনেকে উত্তীর্ণ হয়েছিলেন। তারপর আইনি জটিলতা, নতুন নির্দেশিকা, নতুন সেখানে নিয়োগ পদ্ধতি ইত্যাদি সব কিছুর পর যে মেধা তালিকা প্রকাশ করা হলো, যাদের হাতে আজ অফার তুলে দেওয়া হলো, ঠিক তার মুহূর্ত পর্যন্ত আপনাদের প্রত্যেকের কাছে পরিষ্কার যে তারা খুব পড়াশোনা করেছেন এবং কথিত আছে যে টেট পরীক্ষাগুলো হয়েছে, এতটা সহজও হয় না। যারা পরীক্ষার্থী তারা বলেন এবং তারা যারা এই পরীক্ষাগুলোর সঙ্গে সম্পৃক্ত তারাও সেই কথাগুলো বলেন। এখন প্রশ্ন হলো যে এই পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছে নিশ্চয়ই তারা মেধাবী, যোগ্য এবং তাদেরকে সেখানে চাকরি দেওয়া হয়েছে। মূলত এই কয়েকটি বিষয়ের সঙ্গে পার্টি অফিস থেকে চাকরি দেওয়া হতো, আগে এমনভাবে দেওয়া হতো, এখন এমনভাবে দেওয়া হতো, এই বিষয়গুলো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আজ যারা অনুষ্ঠানের বক্তা তারা তো রাজনৈতিক প্রতিনিধি, এটা তো স্বীকার করে নিতে হবে। মুখ্যমন্ত্রী তো আর কোনো রাজনৈতিক দল ছাড়া মুখ্যমন্ত্রী হতে পারেন না, নিশ্চয়ই সেটা আপনার জানা, আমার জানা, প্রত্যেকেরই জানা। সেদিক থেকে তিনি যখন কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হবেন বা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় তিনিও রাজনৈতিক দলের প্রতিনিধি, সুতরাং তিনি যে কথাটি বলবেন বা তারা যে কথাগুলো বলবেন, বক্তব্য রাখবেন, তার মধ্যে কিছুটা হলেও রাজনৈতিক ছোঁয়া থাকবে, রাজনৈতিক বলা যেতে পারে কটূক্তি থাকবে, রাজনৈতিকভাবে নিশানা থাকবে, আক্রমণাত্মক ভাবনা থাকবে ইত্যাদি ইত্যাদি। এখন প্রশ্ন হলো, অফার পার্টি অফিস থেকে দেওয়া হয়, নেতা, মন্ত্রী, বিধায়কদের বাড়ি গেলে চাকরি হয়, এখন আর বাড়িতে যেতে হয় না। যে 228 জন ছিলেন তাদের সঙ্গে আপনাদের যারা খুব চেনেন বা জানেন বা তাদের সঙ্গে আপনাদের যারা সম্পর্ক রয়েছে আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন। এখন এই বিষয়টি যখন প্রতিষ্ঠিত হলো, স্বাভাবিক কারণে সকলের মধ্যে একটা আলোচনা এসেছে যে হ্যাঁ, পড়াশোনা করতে হবে, তার জন্য চাকরি পাওয়া সম্ভব। কারণ ডাক্তার মানিক সাহার প্রশাসন, সরকার, তার আগে অবশ্যই বিজেপি পরিচালিত সরকার কয়েকটি চাকরির ক্ষেত্রে পরীক্ষার মাধ্যমে চাকরি দেওয়ার যে পদ্ধতি সেটা চালু করেছেন, বা তার আগে বলতে পারেন বিগত সরকারের সময় এভাবে টিপিএসসির মাধ্যমে চাকরি হতো বা ইত্যাদি পরীক্ষার মাধ্যমে চাকরি হতো। এখন তার বাইরেও যে ইন্টারভিউ প্রক্রিয়াটা ছিল সেটাও তো মৌখিকভাবে ইন্টারভিউ নেওয়া হতো, তারপর একটা বোর্ড ছিল, ইন্টারভিউ বোর্ড ছিল, তাদের সেখানে নির্বাচিতরাই সেখানে চাকরি পেতেন। এখন প্রশ্ন হলো, যে বোর্ড তৈরি করা হয়েছে সেই বোর্ড কি নিরপেক্ষ ছিল? কোনো রাজনৈতিক নেতা, মন্ত্রী, প্রাক্তন বিধায়ক তাদের কথায় কি সে বোর্ড নড়েচড়ে বসেনি? সেই প্রশ্নটা যদি করা হয় তাহলে অবশ্যই আজকের এই আয়োজনে রাজ্য শিক্ষা দপ্তরের কারোর বিরুদ্ধে, অবশ্যই রাজ্য শিক্ষা দপ্তর থেকে অবসরে গেছেন এমন কারোর বিরুদ্ধে অভিযোগ উঠবে যে হ্যাঁ,
তারাও নেতার কথায় চাকরি দিয়েছেন, তারাও বিধায়কের কথায় চাকরি দিয়েছেন, তারাও মন্ত্রীর কথায় চাকরি দিয়েছেন। এখন প্রশ্ন হলো এই 228 জন যারা পেয়েছেন, এমন কি কোনো বিধায়ক আছেন তাদেরকে ফোন করে সুপারিশ করেছেন? তার উত্তর আপাতত এই জায়গা থেকে যদি আমি না বলি, অন্তত কেউ আবার আগ বাড়িয়ে বলবেন না যে আমি বিজেপির দালালি করছি বা রাজ্য সরকারের দালালি করছি, রাজ্যের মুখ্যমন্ত্রী দালালি করছি, এই কথা কেউ বলবেন না। আপাতত এই কথাটা আমি সত্য হিসাবে আপনাদের কাছে তুলে ধরছি, কারণ টিআরবিটি যে তালিকা যে পদ্ধতিতে প্রকাশ করেছে সেই পদ্ধতি নিয়ে কোনো অভিযোগ ওঠেনি, কেউ অভিযোগ করেনি। সুতরাং আমি সে যুক্তি থেকে বলছি যে তালিকায় বোধহয় কোনো নেতা, মন্ত্রী, বিধায়কের শিলমোহর নেই। শিলমোহর আছে মেধা, এবং সেই মেধার পরিচয় দেওয়া হয়েছে। আমি জানি না কতজন আমার এই কথাকে সমর্থন করবেন, নিশ্চয়ই আপনার সমর্থন নাও করতে পারেন। আমি আপনার কাছে যদি যুক্তি থাকে, আপনাদের কাছে যদি যুক্তি থাকে এই অনুষ্ঠানে বলবেন, কিংবা আমাদের মাধ্যমগুলোতে লিখবেন। আমি এতটুকু বলি যে এই পদ্ধতিতে যদি শিক্ষকতার চাকরিটা হয়, যে প্রক্রিয়াটা 2016 সালে শুরু হয়েছিল, 2015 সালে টিআরবিটি প্রতিষ্ঠিত হয়, তারপর যখন প্রক্রিয়াটা শুরু হয় অনেকে চাকরি পেয়েছেন। এবং এটাতে ঘটনা যে খুব কম বয়সে, মানে পাশ করার পর যারা বিএড করে এসছেন, খুব কম সময়ের মধ্যে চাকরি পেয়ে গেছেন, কম বয়সে চাকরি পেয়ে গেছেন শিক্ষকতা এখনও যারা আছেন। এবং আজকে যারা অফার পেয়েছেন অনেকের ছবিগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। অনেকে ব্যক্তিগতভাবে সম্পর্কে বলতে পারেন যে তারা সেদিন পাশ করে এসছে, নিশ্চয়ই তারা তাদের যোগ্যতায় যে চাকরিটা পেয়েছে আর যেটাকে প্রমাণ করলো তারা যে তারা সেখানে যেতে পারেন, শিক্ষকতায় যেতে পারেন, তারা যাওয়ার জন্য তৈরি ছিলেন। এবং তারা যে পদ্ধতিতে গেছেন সেই পদ্ধতিটাই হচ্ছে স্বচ্ছতার নিদর্শন। সেই নিদর্শনটা রাখা সম্ভব হয়েছে টিআরবিটি, শিক্ষা দপ্তর, সর্বোপরি সরকারের দৃষ্টিভঙ্গি এবং মানসিকতা। সেদিক থেকে যে প্রক্রিয়াটা 2016 সালে শুরু হয়েছিল, সেই প্রক্রিয়াটা যদি আরও অনেক আগে শুরু হতো, একটু অন্যভাবে বললে, যদি প্রক্রিয়াটা 2010 সালের আগে থেকে শুরু হতো, তাহলে বোধহয় আপনার আমার কাছে যে একটি সংখ্যা আছে বা শব্দ আছে খুব পরিচিত, আপনার আমার প্রত্যেকের প্রায় মুখস্থ 10,323, হয়তো সংখ্যাটাকে 10,319 কেউ কেউ বলছেন, 10,323 যেটাকে একেবারে খুব প্রচারে আছে, সেই সংখ্যাটা হয়তো থাকতো না। হয়তো শব্দটা আমি বললাম। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আপনার মাধ্যমে স্যার আমরা ত্রিপুরা সরকারকে কিছু বলতে চাই যে একটা পরীক্ষা নিচ্ছেন, রেজাল্ট দিতে এত হচ্ছে, একটা পরীক্ষা নিয়ে 3 বছর 4 বছর করে রেজাল্ট দেওয়া হচ্ছে, জয়েনিং দিচ্ছে আরো 2 বছর করে, মিনিমাম একটা পরীক্ষার পরে 5 বছর 6 বছর লেগে যাচ্ছে রেজাল্ট দিতে, জয়েনিং করাতে। এত সময় কেন খাচ্ছে ওই ত্রিপুরা সরকার? 2023-22-এ ট্যাগ দিয়েছে, 2025-এ গিয়ে চাকরির অফার পাচ্ছে, এত সময় কেন হয়? এত দীর্ঘ সময় কি করছে তারা? হ্যাঁ, এটাই বলার ছিল যে যদি আপনারা ভালো কাজ করছেন দ্রুত করুন, এত লেট কেন হচ্ছে? আপনাদের স্যালারি বাড়াতে, মুখ্যমন্ত্রী বিধায়কদের স্যালারি বাড়াতে তো এত দেরি হয় না? 5 বছরের গত 7 বছরে 2বার স্যালারি বাড়িয়ে নিয়েছে, অথচ ত্রিপুরার যে কর্মচারী আছে তাদের কোনো স্যালারি বাড়ে না, ডিএ পাওনা ডিএও দিচ্ছে না। এতটুকুই বলার ছিল যে দ্রুত আগে যে বিগত দিনের যে ইন্টারভিউ গুলো নিয়ে নেওয়া হয়েছে, যেমন স্পেশাল জেল পুলিশ এবং ফায়ার সার্ভিস, এই সবগুলো যাতে শীঘ্রই দেওয়া হয় আর যাতে সময় নষ্ট না করে। কারণ অনেক যুবকের, অনেক বেকারদের চলে যাচ্ছে, ওরা আর কখনোই ইন্টারভিউ দিতে পারবে না যদি এই চাকরিগুলো না পায় এই বয়সের মধ্যে। এতটুকুই বলার ছিল যে বাকি যেগুলো চাকরি রয়েছে ওইগুলো শীঘ্রই অফার বন্ধন করুন, এবং বাকি যেগুলো মেরিট লিস্ট দেওয়ার বাকি রয়েছে সবগুলো দিয়েছেন সরকারকে। আমি এতটুকুই বলার ছিল। আপনাকে ধন্যবাদ। এবং আপনারা যারা আছেন বিভিন্ন জায়গা থেকে আমার কথাগুলো শুনছেন, আমি নিঃসন্দেহে বলি যে এই কথাগুলোকে আমি জোর করে চাপিয়ে দিচ্ছি না। আপনারা যদি যুক্তি থাকে আপনারা অবশ্যই বলবেন। এই সময়ের মধ্যে এই চাকরিগুলো নিয়ে অনেকেই প্রত্যাশিত। রাজনৈতিকভাবে কে কোন দল করেন তার চেয়ে বড় কথা হলো তারা মেধাবী, শিক্ষকতায় এসছেন বা শিক্ষকতায় খুব শীঘ্রই যোগ দেবেন, তাদের জন্য বোধহয় অপেক্ষা করছে শিক্ষাঙ্গনগুলো, যে শিক্ষাঙ্গনে গুণগত শিক্ষার প্রসারের কথা বলা হয়। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি জয়রাম থেকে বলছি। হ্যাঁ বলুন। সরকার আজকে পরীক্ষার শিক্ষিকাদের অফার দিচ্ছে, ধন্যবাদ। তবে অফার দিতে গিয়ে আমরা দেখলাম 2022-এর পরীক্ষার্থী আজকে 2025-এর এপ্রিল মাসে অফার পাইলো,
তার ডিগ্রিও সমান। তো মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই, এই যে ফায়ার ব্রিগেডে যে ইন্টারভিউ নিছিল, সেই ইন্টারভিউ যদি সত্য হয়ে থাকে কেন তা ক্যান্সেল করা হইলো? আরেকটা হইলো গ্রাম সেবক, জিআরএস এর নামে যে গ্রাম সেবকটা, সেটা বিগত মুখ্যমন্ত্রী থাকতে কিন্তু একটা ইন্টারভিউ নিছিল, আজ একজন মার্কশিট দেওয়া হইলো না, তার কি হইলো তা আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী তা আমরা উত্তর জানতে চাই। আর পার্টি অফিসে ডাউন লাগে না ঠিক, কিন্তু এখন তো পিওন নাই, যার ফলে সরকারি পোস্ট অফিসে পিওন নাই, পিওনের কাজটা মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব করে আর কি, এতটুকুই। এখন প্রশ্ন হলো, এই প্রক্রিয়া যদি অনেক আগে থাকতো তাহলে কি আরো অনেকে সুযোগ পেতেন? হয়তো পেতেন। কেউ কেউ বলতেন যে এই রাজ্যে চাকরি পেতে গেলে নেতার বাড়িতে যেতে হবে, পার্টি অফিসে যেতে হবে, পার্টির মিছিলে হাঁটতে হবে। এই যে একটি মানসিকতার জন্ম দেওয়া হয়েছিল বা জন্ম নিয়েছিল, তার হয়তো অবসান অনেক আগে থেকে হতো। এখন যারা আছেন, আমি কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের নিরাশ করছি না, এতটুকু বলি যে আপনি আপনার প্রিয় রাজনৈতিক দলের সঙ্গে থাকুন, হয়তো আপনি সুযোগ পেতে পারেন। কিন্তু এই প্রক্রিয়াটাও জারি থাকুক যে হ্যাঁ, একটা স্বচ্ছ মানসিকতার সরকার যদি থাকে তাহলে মেধার বিস্ফোরণ হবে, মেধার বিকাশ হবে, প্রকৃত মেধা সেখানে সম্মান পাবে। এটা যে কোনো সরকারের কাছে প্রত্যাশিত, সচেতন মানুষের, অবশ্যই শিক্ষিত মানুষের, সুশিক্ষিত সমাজের। সেদিক থেকে এই রাজ্যেই শুধু নয়, গোটা দেশের বিভিন্ন রাজ্য থেকে যে অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত এবং অবশ্যই দুর্ভাগ্যজনক কিছু খবর আসছে, চাকরি হওয়ার পর সেই চাকরিগুলোকে বাদ দেওয়া বা চাকরিগুলো চলে যাচ্ছে, এই যে শব্দগুলো আসছে, শোনা যাচ্ছে কথাগুলো, তখন অনেকেই বলছেন যে সেটা কখনোই কাঙ্ক্ষিত নয়, সেটা কখনোই আশা করা যায় না। একটা ব্যক্তি শুধু নয়, তার পরিবার পরিজন সকলের কাছে একটা অন্যরকম আঘাত, যে আঘাত থেকে উত্তরণ কিংবা সেই আঘাত কাটিয়ে ওঠা মোটেই সেখানে সম্ভব নয়। ত্রিপুরায় যে কোনোভাবে 10,323কে যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন, কোনো বিজেপি নেতা মন্ত্রী যদি মানিক সরকারকেও এই বিষয় নিয়ে নানাভাবে কথা বলেন, তারপরও তো সেই পরিবারগুলোর দিকে তাকালে আপনিও বলবেন যে হ্যাঁ, নিশ্চয়ই তারা যে রাজনৈতিক দল করুক, যে নেতার হাত ধরে চাকরি পাক বা নেতার হাত ধরে নাই বা চাকরি পাক, চাকরি পাওয়ার পর যদি সে সুযোগটুকু হাতছাড়া হয় অসময়ে বা খুব কম সময়, সেখানে সত্যি একটা পরিবারের জন্য আর্থিক ব্যবস্থাপনার দিকে একটা বিপর্যয়, এটা যেমন স্বীকার করে নিতে হয়, সামগ্রিক ব্যবস্থাপনার মধ্যে একটা বিপর্যয়, শিক্ষাঙ্গনেও সেটা একটা বিপর্যয়, অন্যান্য দপ্তরের ক্ষেত্রে হলেও সে কথাটা প্রযোজ্য হতো। সেদিক থেকে কেউই সেটা আশা করেন না। যে কোনো রাজনৈতিক শত্রুতা থাকুক, রাজনৈতিক মানসিকতার সেখানে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থাকুক কিংবা উদার মানসিকতা থাকুক, এ কথা প্রত্যেকে বলবেন। আবার কেউ কেউ, আমিও এই অনুষ্ঠান থেকে বহুবার বলছি যে রাজ্যে 10,323 একটি রাজনৈতিক হাতিয়ার কিংবা অস্ত্র, সকলে সকলের মতন সেই বিষয়টিকে উপস্থাপন করে নিজেদের রাজনৈতিক ইস্যু কিংবা এজেন্ডাকে মানুষের কাছে তুলে ধরেন। আমি এই কথাটা বরাবরই বলি। তারপরও বলি যে হ্যাঁ, এমন কোনো সংখ্যা শুধু ত্রিপুরা নয়, দেশের কোনো রাজ্য থেকেই যেন আর না শোনা যায়। তার জন্য দায়িত্ব নিক সরকার, দায়িত্ব নিক আমলারা, দায়িত্ব নিক আধিকারিকরা। আমরা আজকের প্রেক্ষাপটে যারা অফার পেয়েছেন তাদের কিছু কথা শুনুন। যারা আগামী প্রজন্মের যারা শিক্ষকতায় আসতে চান, অভিভাবকরা তাদের সন্তানকে দিতে চান, এবং অবশ্যই মনে রাখবেন, নেতার বাড়িকে সেখানে গুরুত্ব দেবেন না, পার্টি অফিসকে সেখানে গুরুত্ব দেবেন না, মন্ত্রী বিধায়ককে সেখানে গুরুত্ব দেবেন না, গুরুত্ব দেবেন পড়াশোনাকে, মেধাকে। সেদিক থেকে সন্তান, আপনার সন্তান এবং অবশ্যই আপনার ছোট ভাই, ছোট বোন কিংবা ভাই বোন যারাই আছেন, তাদের উদ্দেশ্যে শুধু এই কথাটুকু বলা, আমার কথা নয়, আজ এই অনুষ্ঠান থেকে বক্তারা বলেছেন, আমি কথাগুলোকে আপনাদের কাছে তুলে ধরেছি মাত্র। শুনুন, যারা চাকরির অফার পেয়েছেন তাদের কথা শুনুন। খুব ভালোই লাগছে, অনেকদিন পরে মানে দেওয়া হচ্ছে তো, কিন্তু ভালোই, ত্রিপুরা সরকার ভালোই করছে। আপনি কিসে পেয়েছেন? সায়েন্স এন্ড ম্যাথমেটিক্স, টেট 2 জিটি। কবারে ফার্স্ট টাইমে দিয়ে পেয়ে গেছেন? হ্যাঁ, প্রথমবারই দিয়েছি। হাউ ইজ দ্য ফিলিং? খুব খুশি, মানে ভাষায় প্রকাশ করার মতো না, দীর্ঘ অপেক্ষার পরে পেয়েছি তো এই জন্য। আজকে আমাদের এই যে খুশির দিনটা এসছে, এটা একমাত্র আমার হার্ডওয়ার্ক এবং আমার বাবা মায়ের অনেক পরিশ্রম, এটার ফল। আর আজকে আমাদের যে নিয়োগপত্র দেওয়া হবে, এই প্রসেসটা সম্পূর্ণটাই হচ্ছে একটা ট্রান্সপারেন্সির মাধ্যমে। আমাদের বর্তমান
গভর্নমেন্ট এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নমস্কার, আমি ওনাদের যে সোহাইলি এই বলছি। আদর্শটা যে হ্যাঁ, বলুন। ট্রান্সপারেন্সির মাধ্যমে পরীক্ষা নেওয়া স্যার, এবং আমি জব এটাই দেওয়া, বলতে চাই এটাকে যে আমি ভীষণভাবে বিগত সাপোর্ট করি। এই কারণে কিছুদিন ধরে আপনারা হয়তোবা নোটিস করেছেন যে আমরা যে স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেট আছে আমরা কন্টিনিউয়াসলি সিএম পেজ বা অন্যান্য যারা মন্ত্রিসভা আছে তাদের কন্টিনিউয়াসলি আমরা এক্সিকিউটিভের যে রেজাল্ট মেরিট লিস্ট আছে এটা আউট করার জন্য প্রতিনিয়ত আমরা পোস্ট করে যাচ্ছি, বাট কিছুই হচ্ছে না। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে এটা আবেদন রাখছি যে আর কতদিন লাগবে, আর কতদিন আমরা এভাবে চলবো। মানে কিছু হলেই বলে শুধু যে সব প্রসেস কমপ্লিট আর মানে কিছুদিনের মধ্যে দেওয়া দেবে, কিছুদিনের মধ্যে দেওয়া দেবে। কিছুদিন মানে কি কিছু বছর বোঝায় নাকি? কিছুদিন বলতে 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 বিগত এখন 4 বছর রানিং চলছে, তো এই কিছুদিনটা শেষ হবে কবে? আমি এটাই বলতে চাই যে সিএম স্যারের কাছে, মাননীয় সিএম স্যারের কাছে এটাই বলতে চাই যে আপনি আমাদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করুন এবং আমাদের যে মেরিট লিস্ট আছে এটা প্লিজ আউট করে দিন। আপনি তো সবসময় মানে উনি তো সবসময় বলে যে সবকিছু স্বচ্ছতা সহিত হচ্ছে, স্বচ্ছতা সহিত হচ্ছে যখন এটা স্বচ্ছভাবে দিচ্ছে না কেন? কিছুদিন মানে বলতে কি কিছু বছর বোঝায়। আমি এটাই বলছি যে মানে প্রতিদিন একটা দিন যায় মানে কি আমাদেরও আমরা যারা মানুষ আছি বা আমাদের কেন্দ্রে তাদের বয়সও বাড়ছে কন্টিনিউয়াসলি। তো এটা তো স্বচ্ছতার কোন পরিচয় পড়ে এটা আমি জানি না, যে কিছুদিন বলে কিছু বছর কিভাবে মানে হয় এটার শিক্ষাটা আমি এখনো পাইনি, যে কিছুদিন কিছু বছর কিভাবে হয়। তো আমি এটাই আশা রাখছি স্যারের কাছে যে স্যার আমাদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করুন, আমাদের যে এত বছরের যে প্রতীক্ষা এটা সফল করুন আর আমাদের মেরিট লিস্টটা অতি সত্বর আউট করে দিন। তো আমরা আপনার কাছে সিএম স্যারের কাছে আমরা খুব কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ। আমি ভীষণভাবে সাপোর্ট করি। এই কারণে আজকে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। আমার হার্ডওয়ার্ক এবং আমার বাবা মায়ের অনেক আশীর্বাদ। চন্দ্রপুর নর্থ ত্রিপুরাতে। নমস্কার, কে তো বলছেন? আজকে আমি জিটিতে গ্রাজুয়েট টিচার পদে আজকে কথা বলুন। অফার স্বচ্ছতার মাধ্যমে চাকরি যদি প্রতিষ্ঠা দেওয়া থাকে তাহলে আমার প্রশ্ন এই ত্রিপুরা সরকারের কাছে প্রতিষ্ঠা কাছে আর ব্যক্তিগত ভাবে উনি অফারগুলি কি করে ওনার মাধ্যমে বিলি করলেন? একটা মুখ্যমন্ত্রী, উনি তো মুখ্যমন্ত্রীর জনপ্রতিনিধি, আমরা ভোট দিয়েছি মুখ্যমন্ত্রী হিসেবে, এটা তো তাদের হাতে যাওয়ার কথা না অফারগুলি। এইগুলোই তো বৈধ। আজকে দেখা গেল সরকার যদি পরিবর্তন হয় তখন আবার আরেকটা সরকার এইগুলো সবগুলি করবো তো, কারণ ওই বোধ যে তারও কিন্তু প্রমাণ আছে খুব পার্টির লোক কিন্তু সরকার ট্রান্সফার করে ওই আপনারা জানেন আপনার চ্যানেলে দেখেন পার্টির যে মহিলা কর্মকর্তা উনি কি পদে মহিলা সমিতি কোনো একটা পদে আছিলেন, উনি অভিযোগ করছিলেন যে বেতনের মাধ্যমে তাদের চাকরি দিয়ে দিব করে টাকা নিয়ে টাকা ফেরত দেবে। এইগুলো এখানেই তো যোগ না। মুখ্যমন্ত্রী কেন দিবে বা কোন মন্ত্রী কেন অফার দিবে? দিবে তো ডিপার্টমেন্ট ডাকে পোস্টে পাঠাবে, চাকরি ওরা নেব। এইগুলি স্বচ্ছতা। কারণ সবচেয়ে বড় মজাটা কি হলে জানেন তো, তাদের একটু তারা অন্যায় করলে তারা কোনো বিচার না, কোনো অন্যায় করে না। আপনি দেখেন পশ্চিমবঙ্গে ঘোটালা করলো, বিহারে করলো, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী করলো, ত্রিপুরার মাধ্যমে আমাদের দেশ থেকে এম করলো, বিজেপি করলো, কংগ্রেস করলো, একটা শুনছেন আজকাল পর্যন্ত তাদের কারো শাস্তি হইতে ভারতবর্ষে। এগুলা আজকে থেকে আপনার একটা কথা করি, 150 বছর মাত্র 150 বছর আগেও এই পার্টিগুলো যারা শাসন করতে, এই যে যারা শাসক ছিল আমরা দেশের 150 বছর আগে, দেশ স্বাধীন হওয়ার আগে, তাদের কোনো বিচার আছে না। তারা অনায়াসে হত্যা করতে পারতো মানুষের, হত্যা অত্যাচার যে কোনো ধরনের কাজ করতো, তারা কোনো বিচার হতো না। আপনি জানি না দেখেন কোন ব্রাহ্মণদার কোনো বিচার হতো না। শাসক তো তারাই দাদা, তারাই কংগ্রেসের শাসক, তারাই সিপিএম, তারাই তৃণমূলের, তারাই সব, যার জন্য বিচার পাবেন এই দেশের মানুষ চাকরি স্থায়ী হইতে পারেন মুখ্যমন্ত্রী। আজকে এই অফারটা নিতে এসেছি। তো আজকে এই অফারটা পেয়ে আসলে আমি সত্যি খুবই আনন্দিত এবং খুবই খুশি। এতদিনের পরিশ্রমের ফল, এত অপেক্ষার পর, এত পরিশ্রমের পর, এত
মানে পরীক্ষায় এত পাস করার পর মানে এত স্বচ্ছভাবে মানে এই পরীক্ষাতে পাওয়ার পর মানে এই অফারটা পাওয়ার পরে যে কি আনন্দ হচ্ছে কি খুশি হচ্ছে এটা বলে বোঝানো যাবে না। তো এটা মানে একদম কি বলবো কি মানে ভাষা বলে বোঝানো যাবে না, মানে এত আনন্দ হচ্ছে। তো এটা জাস্ট ফিল করার বিষয় সত্যি। তো আমি আর কিছু বলতে পারবো না, জাস্ট নমস্কার, কে বলছেন? আজকে অনেক আনন্দের বিষয় আমার কাছে। স্যার আমি স্পেশাল ক্যান্ডিডেট। স্যার আমি একটা জিনিস বলতে চাই আপনাদের মাধ্যমে আমাদের সিএম স্যারকে। আমাদের স্যার যে নিয়োগ প্রক্রিয়াটা এটা 2022 নভেম্বর মাসে আমাদের স্যার টেস্ট করে যে ডিসেম্বর মাসের মধ্যে আমাদের জয়েনিং হয়ে যাবে। তো এটা স্যার প্রথমত এটা হলো না। তারপর আবার এটা এক্সাম হলো। তো আমাদের তিনকুল রায় যে মাননীয় মন্ত্রী আছে তো বললো যে বিধানসভাতে 45 দিনের মধ্যে এটা হয়ে যাবে, এটাও হলো না। তো আমাদের যে সিএম স্যার উনি প্রায় ভাষণে বলে যে কিছুদিনের মধ্যে হয়ে যাবে। তো আমি আপনাদের মাধ্যমে একটাই জিনিস জানতে চাই যে এটাকে কিছুদিন আর কতদিন আমরা 6067 জন মানে এখানে মানে নিয়োগ হবে, কিন্তু এটাতে তো প্রচুর ক্যান্ডিডেট মানে তাকিয়ে আছে এটার দিকে। তো এটা ছাড়ুক, এটা ছাড়লে তো যারা পাবে না অন্যদিকে একটা ব্যবস্থা করবে। এখান থেকে আমরা অনেক ক্যান্ডিডেট আমরা এটাতে হাত করে তাকিয়েছি। তো এটা আপনাদের মাধ্যমে একটা আমাদের সিএম স্যারকে রিকোয়েস্ট তাড়াতাড়ি মেরিট লিস্টটা প্রকাশ করে। এটাই আপনাদের মানে এটা রিকোয়েস্ট আপনার কাছে, আপনারা একটু সিএম স্যারের কানে এটা পৌঁছাবেন। মানে স্যার আমাদের মতন বেকারদের মানে খবরটা যেন রাখে। মানে কিছুদিন মানে 4-5 বছর পর মেরিট লিস্টকে চোখটা আউট করে মানে স্যার দিচ্ছে, কিন্তু আমাদের খবর রাখছে না। আমরা বাকিরা যে আছি বড় সুন্দর একটা পোস্ট করলো যে নিয়ে করতে ঘোরাতে, কিন্তু এটা খবরই নেই। তো স্যার আপনাদের মাধ্যমে আমি চাই সিএম স্যার এটার দিকে লক্ষ্য করুক, আপনারা একটু দেখুন। আর মোটামুটি কিন্তু ত্রিপুরার যে সবগুলি মানে পাইপলাইনে ছিল সবগুলো হয়েছে। তো আমাদের এই স্পেশালিস্টটা এখন বলে আছে। আমি চাইবো আপনাদের মাধ্যমে যে এই স্পেশালিস্ট এটাতে একটু দৃষ্টি আকর্ষণ করুক, এতটুকু আমরা। অনেক আনন্দের বিষয় আমার কাছে। তো আমি আমার এই সাফল্যের পিছনে আমার ফ্যামিলি, আমার ভাই, আমার ফ্যামিলি সবার মানে অবদান খুবই মানে আমি জীবনেও ভুলবো না। এটা আমার ফ্যামিলির সাহায্য ছাড়া না ছাড়া আমি নমস্কার, কে এই বলছেন? পর্যায়ে আসতেই পারতাম না। তাই আমি দাদা আমি বালাঘাট থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি আপনাদের মাধ্যমে একটা সিএমকে একটা বার্তা দিতে চাই। সব তো অফার দিয়ে দেওয়া হচ্ছে, যেমন আমাদের স্পেশাল এক্সিকিউটিভ এটা 2022-এর নিয়োগ প্রক্রিয়া এটা এখনো কমপ্লিট করা হয়নি। তো তার যদি একটু খুব তাড়াতাড়ি এটা কমপ্লিট করতো তাহলে আমাদের বেকারদের জন্য খুব সুবিধা হতো। এটাই বার্তা দেওয়া ছিল আর কি। হ্যালো, পর্যায়ে আসতেই পারতাম না। তাই আমি অনেক থ্যাঙ্কফুল। অফারটা পাওয়ার জন্য আমাকে না কোনো এমএলএ না কোনো বিধায়ক কারো কাছেই যেতে হয়নি। আমি জাস্ট পরীক্ষাতে পাস করেছি এবং পরীক্ষায় পাস করার পরে অফারটা পেয়েছি। কারো কাছে আমার যেতে হয়নি, কোনো মিছিলেও দৌড়াতে হয়নি, কোনো মিটিং এ দৌড়াতে হয়নি। তো এটা খুবই স্বচ্ছভাবে পেয়েছি। তো এটার জন্য সরকারের কাছে এবং আমার মানিক সাহা স্যারকে অনেক ধন্যবাদ। আমি ইউজিটিতে আজকে পেয়েছি। শুধু আজকে এটা পাওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে ত্রিপুরা গভর্নমেন্টের যে ট্রান্সপারেন্সি যে সিস্টেমটা, এটার জন্য এক্সামের কারণে পেয়েছি। আমি ত্রিপুরা গভর্নমেন্টের প্রতি খুবই খুশি এবং আজকে এটা পেয়ে আমি খুবই গর্বিত। নিজের শিক্ষক মেয়ে শিক্ষক হয়েছেন, কিরকম লাগছে অনুভূতিটা? কিরকম টেনশন ছিল এর আগে অব্দি? ভালো লাগছে। আমার মেয়ে খুব পরিশ্রম করেছে এবং তার ফল পেয়েছে। এতে আমি খুব অনেক, আমার ছেলেও মাস্টার, আমার মেয়েও মাস্টার, আমি নিজেও মাস্টার ছিলাম, এখন রিটায়ার্ড পারসন। কাজে আজকের দিনটা আমার কাছে মানে খুবই একটা স্মরণীয় দিন বলে আমি মনে করছি। আমার আজকে আমি শিক্ষকতা পেশায় স্নাতক স্তরে শিক্ষকের যে অফার পেয়েছি, আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি শিক্ষকতা পেশার সাথে জড়িত হব। আমি অনেক খুশি যে আজকে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি। আমার বাবাও শিক্ষক ছিলেন। আমি খুব সম্মানের সহিত আমি আমার পেশায় দায়িত্ব পালন করতে খুবই আগ্রহী। সরকারের তরফ থেকে বলতে গেলে বর্তমানে যে পরীক্ষার মাধ্যমে স্বচ্ছভাবে নিয়োগ নীতি হচ্ছে, সেটার জন্য সত্যি খুব ভালো লাগছে।
যে এখানে আমাদের কোনো দীর্ঘদিনের যে স্বপ্নটা এটা আমরা পরীক্ষার মাধ্যমেই পূরণ করতে পারি, এখানে অন্য কোনো কিছুর মাধ্যম নিতে হয় না। মৌসুমী সাহা, বাড়ি বর্তমানে গন্ডাছড়া। চাকরি পেয়ে তো আমি খুবই আনন্দিত, মানে আমার মানে কিভাবে আমি বলবো, মানে আমার বলার কোনো ভাষা নেই। আমি খুবই আনন্দিত, মানে আমি এটাকে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি কতটুকু আনন্দিত। কতটা আশা ছিলেন? আমি প্রিপারেশন চলাকালীন নিজে থেকে প্রিপারেশন করেছিলাম। আমি কোনো ধরনের কোনো কোচিং কিছু করিনি, নিজে থেকে বাড়িতে পড়াশোনা করেছিলাম এবং পরীক্ষার পর মানে মোটামুটি আমার পরীক্ষা ভালোই হয়েছিল। তো মানে এখানে কোনো আমার অন্য কেউ কারোর কোনো সহায়তার দরকার পড়েনি। নমস্কার, কে বলছেন? মেরিট থেকেই হয়েছে। যে আমাদের স্পেশাল এক্সিকিউটিভ পরীক্ষা এটা স্যার 2022 সালে নভেম্বর মাসের থেকে স্যার এটা হয়েছিল। আজকে তার প্রায় 4 বছর রানিং। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার বলতে কিছুদিনের মধ্যে হয়ে যাবে, অল্প কিছুদিন। স্যার আপনাদের চ্যানেলের মাধ্যমে এটাই বলতে চাই যে আপনারা আমাদের স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটদের হয়ে আপনারা বিষয়টা একটু দেখুন স্যার, আমাদের অনেক উপকার হবে। আমরা অপেক্ষা করতে পারছি না স্যার, 4 বছরের উপর হয়ে যাচ্ছে স্যার। নমস্কার স্যার, এটাই বলার ছিল। থেকেই হয়েছে বিয়ের আগে। মানে আমি এটাকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না, আমি খুবই খুশি। আমার এখন শ্বশুর বাড়ি গন্ডাছড়া। তো আমি টিআরবিটির মাধ্যমে যে টেট এক্সাম হয়েছিল সেটা দিয়েছিলাম 2022-এ। আর তার আজকে অফার ডিস্ট্রিবিউট হয়েছে। আমি জিটিতে সিলেকশন হয়েছি। আর যে ট্রান্সপারেন্সি মেনটেন সেটা প্রত্যেক বছরই টিআরবিটি খুব ভালোভাবেই করে, এবং এই বছরও সেটা ভালোভাবেই করেছে। এবং যারা পরীক্ষা দিচ্ছ, সামনে বছর এবারও দিচ্ছে, তাদেরকে অনেক শুভকামনা রইল। এবং এটাই বিশ্বাস যে সামনের বছরও যারা নিয়োগ হবে এবার যেরকম ট্রান্সপারেন্সি মেনটেন করেছে সেইভাবে যেন দপ্তর তাদেরকে এই ট্রান্সপারেন্সি মেনটেন করে এই চাকরিগুলো প্রদান করে। শিক্ষক হিসেবে আপনার কাছে চ্যালেঞ্জটা? শিক্ষক হিসেবে চ্যালেঞ্জ বলতে এখন যে নতুন এনইপি চালু হচ্ছে, এবং এই এনইপির মাধ্যমে যে নতুন এডুকেশন সিস্টেমটা আরো গ্রামে গঞ্জে বা ছোট ছোট ছেলে মেয়েদেরকে আরো উদ্বুদ্ধ করে তোলা, এআইয়ের সাথে কম্পিউটার পরিচালনা, সেটাই এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর কি। আর সেটা আমি বিশ্বাস করি যে আমরা নিশ্চিতভাবেই পারবো। देखिए सर, अभी हमारे त्रिपुरा में कुछ ही दिनों पहले 10,323 लोग जॉब चला गया उन लोगों का। ये क्यों गया? क्योंकि गवर्नमेंट का जो रिक्रूटमेंट पॉलिसी वो ठीक नहीं था। अभी का जो रिक्रूटमेंट पॉलिसी है देख लीजिए, पहला एग्जाम होता है, फिर हर एक डॉक्यूमेंट को थोरोली एग्जामिन किया जाता है, फिर एनसीटी के रेगुलेशन के अनुसार हम लोग को रिक्रूट किया जाता है। और ये गवर्नमेंट का जो रिक्रूटमेंट पॉलिसी है, इसीलिए जो युवा रहते हैं वो लोग पढ़ते हैं, ना कि वो आप कोई पॉलिटिकल पार्टी में जाके पार्टिसिपेट करते हैं। वो घर में जाते हैं और ठीक से मेहनत करते हैं। तो ये सरकार का एक एग्जाम्पल है, जिससे कि बोलते हैं कि युवाओं को कि मेहनत करो, फिर जॉब ऑटोमेटिकली आ जाएगा। और बात रहा जॉब का, मेरे पापा भी टीचर है, तो इसीलिए मेरे पापा को मैं आइडल मानता हूँ। और इसीलिए मेरा ये ड्रीम जॉब था कि मेरे पापा के जैसा बनना है। तो अभी ये जॉब मिल गया, लेकिन क्या है कि जॉब को कंटिन्यू करना और भी बहुत जिम्मेदारी मेरे पास है। क्योंकि अभी जो ये है, बच्चे लोग है ना, बच्चे लोगों को जो बेस लाइन में अगर बच्चों को एजुकेशन नहीं मिलेगा तो एक बच्चा कभी भी डेवलप नहीं हो पाएगा। और ये बेस लाइन में हमको बहुत काम करना पड़ेगा अभी। तो इसीलिए मैं गवर्नमेंट को भी बहुत थैंक यू जनाना चाहता हूँ, और हमारे यशस्वी प्रधानमंत्री जी और हमारे प्रिय सीएम जी श्री प्रोफेसर डॉक्टर मानिक शाह को हार्दिक धन्यवाद हम लोगों को जॉब में रिइंस्टेट करने के लिए। जॉब में বলছিলাম আপনাদের কাছে দেখাচ্ছেন চাকরির জন্য যেতে হবে না পার্টি অফিসে, চাকরির জন্য পড়তে হবে। আমাদের গরিব লোক যারা আমরা গরিব আছি, তারা বাড়ি ঘরের কাজকর্ম করে আমরা ভালো করে খেতেও পারিনি। যে যা কিছু খেলে আমাদের ব্রেনটা একটু শার্প হবে সেই জিনিস কিন্তু আমরা খেতে পারি না। ফল খেতে পারি না, ভালো মাছ মাংস আমরা খেতে পারি না। আমাদের ব্রেনটা কোথা থেকে আসবে? আমরা এইভাবে যেই বাজারে আমরা কি সেই পড়াটা পড়তে পারবো? বলুন তো আপনারা, ত্রিপুরাবাসী, ভারতবাসী, সববাসী আপনারা জানো। আমরা তো এই যাবৎ দেখে আসছি যে মানুষ মোটামুটি
এখন দেখতে গেলে দেখা গেল যে আমরা যারা গরিব আছি তারা হয়তো আর পড়াশোনা করে লাভ হবে না, কারণ আমরা পড়াশোনা সেইভাবে করতে পারবো না। যদি আমরা প্রতিযোগিতার বাজারে কি আমরা টিকতে পারবো না? সরকার মহাশয় কি আমাদের জন্য একটু দরদি হবেন না? বা তাদের যে আইন করেছেন ভারতবর্ষের, বা যে আইন রাখছেন, আইন মহাশয়রা গরিবদের জন্য নয়, শুধু কি ধনীদের জন্য? ধনীরা পারবে, তাদের টাকা পয়সা প্রচুর পরিমাণ আছে, তাদের ছেলে মেয়েরে দৈনিকই মাছ মাংস এসব খাওয়াবে, তাদের দেহটা সার করবে। আর 5টা থেকে 10টা মাস্টার লাগবে, তাদের সেই পড়াশোনাটা সেইভাবে করবে। দেখা গেল যে আজকে যারা ডিএম যারা চাকরি করছেন তাদের পোলাপানি পড়াশোনা করবে, যারা ডাক্তার তাদের পোলাপানি তো পড়াশোনা করতে হবে, কারণ তাদের টাকার অভাব নেই। তারা যারা টাকা আছে তারাই পড়াশোনা করতে পারবে। আমরা যারা গরিব, আমরা যে সাধারণ মতো পড়াশোনা করবো সেটা কি মূল্য দেবেন? কোনোভাবেই দেবেন না। এইটা এইভাবে কি চলতে থাকে? আমরা গরিবের জন্য কি আছে বলুন? আমরা দেখলাম গরিবের জন্য কি আছে, 2000 টাকা ভাতা, সেই ভাতা দিয়ে আমরা চলতে পারবো? দেখুন এই কাণ্ড করেছে, না 2000 টাকা ভাড়া দিয়ে ভাতা দিয়ে আমার 2000 টাকা বেশি দিয়ে আমার জিনিসপত্র কিনতে হয়। গরিব যারা আছে হয়তো 12,000 টাকা পান, কিন্তু আমরা বাজারে যখন যাই মনে হয় আমরা বেশি আরো 500-700 টাকা বেশি খরচা করে সংসারটা চালাতে হয়। আমরা কিন্তু সংসার সঠিকভাবে চালাতে পারি, কাজকর্ম করে করতে হয়। 2000 টাকা দিয়ে বোকা বানিয়ে দিয়ে সরকার, আর যদি কোথাও দিয়ে থাকে জানি না, সেখানেও সেরকম গরিবদেরকে আর কত দিতে আমাদের সরকার ভোটের দিন হলে গরিবদের জন্য সব কাজ করবে প্রতিশ্রুতি দেয়, যখন ভোট আসে তখন গরিবদের জন্য সব কাজ সব দিয়ে দিবে। যে ভোট গেল গরিবের জন্য আর কিছু নয়। करने के लिए, जॉब देने के लिए। और मैं युवाओं को बोलना चाहता हूँ कि आप भी पढ़िए, और अगर पढ़ेंगे तो বলছি সবাইকে নমস্কার। হ্যালো, কথা বলুন। বলছি আজকের যে হেডলাইন, যে চাকরি পাওয়ার জন্য মানুষের গড়ে নয় আর এই গড়ে পার্টি নয়, সে বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো আপনার সাথে। বলুন। দেখুন, বিগত 7 বছর হলো ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা সরকার গঠিত হয়েছে। তো সেই দিক থেকে দেখতে গেলে বিগত 25 বছর বলুন, 20 বছর বলুন, যে বামফল সরকার ছিল, যখন কেউ একটা চাকরি পেত, সেটা বড় কোন চাকরি নয়, অঙ্গনারী চাকরি বলুন বা হেলথের কোন চাকরি বলুন, তখন তাকে বিভিন্ন সময় বিভিন্ন এই সিপিএম এর যে মানে মিটিং বলুন, মিছিল বলুন, জনসভা বলুন, সেখানে ধরতে হতো। এখন মানুষের সেটা আমি প্রায় বলবো সেটাই যে করতে হয় না, কারণ যেখানে যোগ্য ব্যক্তি আছে তাকে সে নিজেই তার যোগ্যতার অনুযায়ী সে চাকরি খুঁজে নিচ্ছে। তো সেই দিক থেকে আমি সেটাই বলবো যে ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পরে এখানে দল মত কালার নির্বিশেষে যে কোনো রাজনৈতিক দলের যে কোনো দলের লোক সে মানে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে চাকরি তার নিজের যোগ্যতা অনুযায়ী ঘরে যেতে পারে। সেখানে কারো ঘরে যেতে হয় না, কোন পার্টি থেকে চাকরি দিতে হয় না। তো আমি বলবো সমস্ত অপর জনগণকে, ত্রিপুরা রাজ্যের সমস্ত অবনত ত্রিপুরাবাসীকে আমি বলবো, আপনারা যে ভারতীয় জনতা পার্টির যে সরকার, আপনারা সরকারের যে নিয়মটা চালু করেছে সেটার মাধ্যমে পরীক্ষা, আপনি আপনাদের মাধ্যমে বলবো, সমস্ত মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই যে সমস্ত ত্রিপুরাবাসীকে যারা এখনো এডুকেটেড পার্সন আছেন, যে কারো যে কোনো দলের রাজনীতি ছাড়াই আপনারা নিজের কেরিয়ারকে তৈরি করতে পেরেছেন,
আপনারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আপনারা টেক দিয়ে নিজের যোগ্যতাকে অর্জন করে আপনারা চাকরি নিয়ে আসেন। আমি সেটা সমস্ত ত্রিপুরাবাসীকে আমি নিজেও গর্বিত, কারণ আমারও ঘরে একটা মানে সেটার মাধ্যমে চাকরি এসেছে। তো আমিও সবাই সমস্ত যারা টেকে উত্তীর্ণ হয়ে চাকরি নিয়ে এসেছেন তারা চাকরি জন্য আগামী দিনে টেকে বসতে যাচ্ছেন বিভ্রান্ত মানে ভয় পাচ্ছেন, নিজ দ্বিধায় আপনারা যান। ভারতীয় জনতা পার্টি সরকার একটা নতুন নিয়ম ত্রিপুরা চালু করে দিয়েছে, যেটার মাধ্যমে সরকার কোন দলমত নির্বিশেষে সবাইকে চাকরি দিচ্ছে। তার জন্য আমি আপনাদের মাধ্যমে সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং আপনাদের সমস্ত মিডিয়াকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। और अगर पढ़ेंगे तो और बहुत अच्छा जॉब आपको मिल सकता है। গ্রাজুয়েট টিচারের অফার পেয়েছি, আজকে আমি খুবই আনন্দিত, কারণ অনেক আগেই আমার এই স্বপ্ন দেখেছিলাম, আজকে নিজের চোখে সেই স্বপ্নকে বাস্তবায়িত হতে দেখছি। ঠিক আছে, আমি রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছে আমাদের প্রফেসর ডক্টর মানিশ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, এত সুন্দর আয়োজন করে আমাদেরকে এরকম অফার অফ অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য। এবং আমি সমাজের যে মেরুদণ্ড গড়ার যে কাজ, যে দায়িত্বে আমি নিযুক্ত হয়েছি, আমি সেই দায়িত্ব খুব ভালোভাবে পালন করব এবং খুব ভালো একজন শিক্ষক হওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এখন সবাইকে আর এই যাত্রায় যারা আমার সহায়ক ছিল তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। Now I am very happy to say that our Tripura government is very doing a transparent job. In Tripura, all the youths are very happy. নমস্কার, কে বলছেন? Now I am doing also one or more job. আচ্ছা, খুব আনন্দ লাগে, ভালো লাগে। এই যে আজকে বেকার ছেলেগুলি এই যে আজকে যে খবর পাচ্ছে, ভালোই লাগছে, খুশির বিষয়। এটা যেতে জনগণের একটা খুশির বিষয়। সেটা আজকে যদি এই যে বছরে যে 50,000 চাকরি দেওয়ার যে বার্তা ছিল, ওই বার্তাটা যদি আপনার যদি সঠিকভাবে যদি তারা যদি অংশগ্রহণ করতো তাহলে রাজ্যবাসী অনেক খুশি হতো। এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ হাতের তালুতে ত্রিপুরা রাজ্যেরা হাত তালুতে থেকে যেত, কিন্তু সেই ভূমিকাটা এখনো নিতে পারে না। এখানে আজকে যদি বছরে যে 50 না 40,000 চাকরি দিতে পারতো অনেক খুশি হইতো, রাজ্যবাসী অনেক উল্লাস থাকতো, অনেক খুশি হইতো, রাজ্যের অনেক খুশি থাকতো, কিন্তু এটা করতে পারে নাই। সাধারণ এই চাকরি ডিএবিটির চাকরিটা নিয়ে বিয়ে করতে হবে, এটা আনন্দের ব্যাপার, খুশির ব্যাপার, ঠিক আছে। তবে মুখ্যমন্ত্রী এরকম বিয়ে করতে আমি কোনদিন দেখি নাই, আজকে দেখলাম আর কি। ভালো। Now I am doing also one or more job, PWD department. Now I am in service, but nowadays I get to job. But once upon I can't imagine that I will get to offer before. Now what job you got? Now I am a graduate teacher from education department, director of education. How big is the challenge? What will be your main aim? My main aim is give to students quality education and their improvement, more development, and our Tripura নমস্কার, কে বলছেন? development. If students কথা বলুন। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আজকে যে টপিকটা হচ্ছে চাকরির জন্য পার্টি অফিসে যেতে দরকার নেই, এটা সত্যিকারের একটা আপনারা টপিকটা তুলে ধরেছেন, যে ধন্যবাদ আপনাদেরকে। দাদা শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে, প্রত্যেকে শুনছেন, আপনি বলুন। আচ্ছা, ধন্যবাদ। এটা টপিকটা খুব ভালো হয়ে গেছে। আমি একটা বেকার ছেলে, আমি 2016 সালে জিবি বাজারে 6 নম্বর ওয়ার্ডের আমি বসবাস করি, 6 নম্বর কেন্দ্রে বসবাস করি। একজন ক্যান্ডিডেট ছিলাম চাকরি।
এখানে তখন ছিল দুর্নীতিবাজার একটা পাঠিয়ে দিস, সুতরাং পাঠিয়ে দিয়ে একটা ঠিক আছে। ওনাদেরকে বললাম ইন্টারভিউ যাওয়ার পর গিয়ে বললাম, বলে আমি তো ইন্টারভিউ দিয়েছি, আমার কি চাকরিটা হবে না। আমি তো এত ওনারা বললো যেটা আমাকে হবে চাকরি ইন্টারভিউ যদি থেকেও অফিস থেকে যা আসবে না, একটা কিছু করার নেই, আমাকেই কথা বলল। তৎকালীন আমাদের যে লোকাল কমিটির সেক্রেটারি ছিল ওখানে খোকন সরকার, বাড়ি, উনি আমাকে এই কথাটা বলেছিল। কিন্তু এরপরে যে লোকাল কমিটির সেক্রেটারি চেঞ্জ হয়, এখন আছে লোকাল কমিটির সেক্রেটারি বিজন দাস। দাদা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, আপনি আপনার বক্তব্য প্রত্যেকে শুনছেন। এখন লোকাল কমিটির সেক্রেটারি হচ্ছে সিপিএমের বিজন দাস, 2000 বাড়ির। উনি ওনার বোর চাকরি নিয়েছেন, ওনার ভাইকে ফটোর পারমিট কয়টা দিয়েছেন উনি নিজেও করতে পারবেন না। উনি নিজে বলতে না কয়টা পারমিট বিক্রি করেছেন উনি। গরিব মানুষ পাশে রেল কুয়ার সামনে ইট বাতি ভেঙে কমপ্লিট করে বিক্রি করে। ওনারা যে তার কাছে বলে আমার তো রিটেল কার্ডটা হয়নি, সেই করতে পারে, তখন হবে তখন হবে। এই হচ্ছে লোকাল কমিটির, সিপিএমের লোকাল কমিটির চরিত্র। এখন কি হলো, বিজন দাসের বউর চাকরি নেই, এখন তো আর কিছু করতে পারবো না। তার সঙ্গে আরো কিছু লোক আছে কেন, মানে কি বলবো, এখনো তারা লোকে লোকে সহযোগিতা করতে পারে না, লোকে লোকে অনেক কিছু করছে। এই বিক্রিবাস হচ্ছে এখানে আগরতলা যে এখন লোকাল কমিটির সেক্রেটারি, হচ্ছে মেন কাজ এখানে আগরতলা। If students get development, then our India is development. Yeah. Sir, my target is, it's my dream job. Actually, it's my dream job. When I was class 6-7, that I was thought I would get a teaching job because it is my profession. In that, before I got a PWD job, before I was a guest teacher and Dharmanagar Government Degree College, also Anshakar Government Degree College. Then I got job from PWD. Then now I got from the Education Department. It's my dream job. I'm very happy to say that. Thanks Tripura government. Thanks all my parents, especially my mother and my teachers who guide me from my childhood. Thank you. 4 মে 2025 টেট 1 এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা এই সরকার আমরা চাই যে প্রশাসনের স্বচ্ছতার সাথে সাথে গতি যেন আরো বেশি করে আসে এবং বিভিন্ন দপ্তরে, শুধু এডুকেশন ডিপার্টমেন্টে নতুন নতুন পদও আমরা সৃষ্টি করছি এবং পুরনো পদগুলো যাতে ফিল আপ করা যায় তারও আমরা ব্যবস্থা আমরা করছি। আমাদের সরকার আসার পর আমরা স্বচ্ছ নিয়োগ নীতির উপর জোর দেওয়ার ফলে এখন পর্যন্ত মানে মার্চের 2025 পর্যন্ত ডাইং হার্নেস সহ মোট 17,554 জনকে সরকারি চাকরি প্রদান করা হয়েছে। গত 26 এপ্রিল রবীন্দ্র ভবনে আমি এই ডাইং ইন হার্নেসের যে সংখ্যাটা আমি বলিনি, যে কারণে একটা পত্রিকার মধ্যে এই বিষয়ে ওনারা জানতে চেয়েছিলেন যে কি করে উনি সংখ্যাটা মানে আগে একরকম বলেছেন এখন আরেক রকম বলছেন। তো সেই সংখ্যাটা আমি বলছিলাম এই কারণে, পরীক্ষার মাধ্যমে যারা যারা মানে নিয়োগপত্র পেয়েছেন সেই সংখ্যাটা বলেছি, কিন্তু ডাইনিং হার্নেস যখন আমরা যুক্ত করেছি, যেহেতু এটা তো পরীক্ষা দিয়ে হয় না, সেটা নিয়ে আমাদের প্রায় 17,554 জন মার্চ পর্যন্ত। এখন থেকে যারা যারা এপ্রিলের পর থেকে সেগুলো এখন যোগ হবে আগামী দিন।
তো সেইগুলো যখন যোগ হবে তখন আবার সংখ্যাটাও আস্তে আস্তে করে বাড়বে। শুধু তাই নয়, আমরা যাতে সরকারি যে প্রশাসন, সেই প্রশাসনেও যাতে কোনো সমস্যা না হয়, সেখানেও কন্ট্রাকচুয়াল এবং আউটসোর্সিং এর মাধ্যমে আমরা কর্মচারী সেখানে নিয়োগ করছি। আমার কাছে প্রায়শ ফাইল আসে, বিধানসভায় মাঝে মাঝে প্রশ্ন করেন যে ডাইং হার্নেসের চাকরি কতটা হলো। আজকের এই সংখ্যা থেকে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে ডাইং হার্নেসের আমরা কত সংখ্যায় এখন পর্যন্ত চাকরি দিচ্ছি। প্রায়শ ফাইল আসে, প্রতিদিনই এই ফাইল আমার সই করতে হয়। তো সেই ধারাও রয়েছে। আবার আরেক দিক দিয়ে যে পরীক্ষার মাধ্যমে বিভিন্ন, সেখানে টিপিএসসির মাধ্যমেই হোক, টেটের মাধ্যমেই হোক, মানে সমস্ত পরীক্ষার যে জেআরবিটির মাধ্যমেই হোক, আমরা সেইভাবে আমরা কাজ করছি। গত 19শে এপ্রিল টিপিএসসির মাধ্যমে আমাদের স্মল সেভিংস যে ইন্সপেক্টর, সেখানেও আমরা সেই অফার আমরা বিতরণ করেছি। 26শে এপ্রিল 2025 তিনটি দপ্তরে 479 জনকে অফার দেওয়া হয়। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে 126 জন, পূর্ত দপ্তরে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে 197 জন, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে 156 জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। তো আজ যে 30শে এপ্রিল, সেখানে আরো 228 জন যে শিক্ষক, তাদেরকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে। এবং এতে করে 2025 সালে মানে আজকে পর্যন্ত 3554 জন এই সরকারি চাকরি নিয়োগপত্র পেয়েছেন এবং কর্মরত রয়েছে। আমরা বারবার, সেটা আমার মাননীয় চিফ হুইপ বলেছেন সেটা, যে আমাদের এখানে এখন পর্যন্ত আমাদের সরকার আসার পর যতগুলো আমরা চাকরি দিয়েছি, কোথাও কিন্তু যে চ্যালেঞ্জ হয়েছে, আর চ্যালেঞ্জ যদি হয়ও সেইগুলো মানে এমনভাবে আমরা চাকরি দিয়েছি, আমরা জানি সেগুলো চ্যালেঞ্জ হলো কোনো কাজের কাছে ছিল না। স্বচ্ছতার সাথে আমরা নিয়োগপত্রগুলো দিয়েছি, নিয়োগ করেছি। সেই কারণেই অভিযোগ আইন আদালত এখন পর্যন্ত কিছুই করতে পারেনি। আমাদের যেটা কমিটমেন্ট, যে চাকরি প্রদান, পাশাপাশি শুধু চাকরি না, কর্মসংস্থানেরও বিষয়টা আমাদের মাথায় আছে। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে স্বচ্ছতা আমাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট। উনি এক জায়গায় বলেছেন, গত যে আমি অফার বিতরণ করেছিলাম সেখানে আমি এই কথাটা বলেছি। উনি বলছিলেন যে একজন ব্যক্তি, গরিব ঘরের এক ব্যক্তি, তারা ক্যাবিনেটের ডিসিশন নিয়ে আমরা সেই টিআরটিসিটা বাধ্যতামূলক করলাম। তো যদিও বহু জায়গা থেকে চেষ্টা হচ্ছে, আদালতে কেসও আছে, আজকেও আমি এই বিষয়ে কথা বলবো, একটা মিটিং ডেকেছি। কিন্তু আমাদের যে ইচ্ছা যে ত্রিপুরার মানুষ, ত্রিপুরার ছেলেমেয়েরা যাতে চাকরি পায়, সেই যে আমাদের অনেকে অনেক কথা বলেছিল, কিন্তু আমরা সাহস করে সেটা আমরা করেছি। এতে করে ত্রিপুরার ছেলেমেয়েরা এখন চাকরি পাচ্ছে। আমরা আউটসোর্সিং, শুধু যে সরকারি চাকরি তা নয়, আউটসোর্সিং ও যে কন্ট্রাকচুয়ালের মাধ্যমে প্রায় 5700-র উপরে আমরা এখন পর্যন্ত নিয়োগপত্র আমাদের ত্রিপুরার যে ছেলেমেয়েরা পেয়েছে। এখন রাজ্যের যে কর্মসংস্থানের যে পরিবেশ, সেই পরিবেশ, সেদিক থেকে আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য, এবং মুখ্যমন্ত্রীও সেই বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়েছেন। পড়াশোনা করে চাকরি, নেতা, মন্ত্রী কিংবা পার্টি অফিসে গিয়ে নয়। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই বার্তা এ রাজ্যের আপামর বেকারদের কাছে হয়তো পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। তারা অবৈধ হয় সেদিক থেকে কিছুটা হলেও অন্যভাবে বিষয়টি নিয়ে তারা তাদের ভবিষ্যৎ ঠিক করবে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।